এখন এরা দুজন তারার মাঝে একটা উজ্জ্বল তারা দেখতে পায়, যেটা তারা আগে কখনো দেখেনি। প্রথমে তারা ভাবে সেটা স্যাটেলাইট, কিন্তু সেখানে থাকা তাদের স্যার বলে, এটা ছবি তুলে তুমি ডক্টর মার্কাসের কাছে পাঠাও। পরের দিন ডক্টর মার্কাস যখন তাদের পাঠানো ছবিটা দেখে, সে চমকে যায়, কারণ এটা বড় মাপের একটা ধূমকেতু, যেটা কিনা খুব দ্রুত বেগে পৃথিবীর দিকে আসছে, কিন্তু তবুও সেটা পৃথিবী থেকে কয়েক লাখ কিমি দূরে থাকে, যার ফলে সেটা পৃথিবীতে আসতে বেশ কয়েক মাস সময় লাগবে। ডক্টর মার্কাস পুরো ডেটাটা একটা ডিস্কে সেভ করে রাখে এবং তার উপর তার সারনেম এবং লিও সারনেম লিখে রাখে, কারণ লিও এটা তাকে দিয়েছিল। এখন ডক্টর মার্কাস এটা তার ওপর পোস্টের লোকের কাছে পাঠাতে চায়, কিন্তু সে তার গাড়ি করে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তার মাঝেই তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে তার মৃত্যু হয়ে যায় এবং সেই ইনফরমেশন আর কেউ জানতে পারে না। এখন ধীরে ধীরে সময় কাটতে থাকে, আর এরকম করেই 1 বছর কেটে যায়। 1 বছর পর দেখানো হয় ইউএসএ সেক্রেটারি অফ ট্রেজারি, যার নাম অ্যালেন, সে তার পদ থেকে ইস্তফা দিয়ে দেয়। ইস্তফার কারণ হিসেবে সে বলে তার বউয়ের শরীর খারাপ হয়েছে। এখন এক রিপোর্টার, যার নাম জেনি, তার সন্দেহ হয় এর পেছনে অন্য কোনো কারণ আছে, তাই সে অ্যালেনের সাথে দেখা করতে যায়, যেখানে গিয়ে সে দেখতে পায় তার বাড়ির সামনে অনেক এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কিনা কঠিন পরিস্থিতিতে কাজে লাগে, যেন মনে হয় অ্যালেন কোথাও ঘুরতে যাবে। জেনি অ্যালেনকে বলে, আমি জানি তোমার ডিপার্টমেন্টে এমন কিছু গোপন টেলিফোন লাইন রয়েছে যার মাধ্যমে তুমি ডাইরেক্ট প্রেসিডেন্টের সাথে কথা বলো। আমি এটাও জানি তুমি ইস্তফা দেওয়ার যে কারণটা বলেছো সেটা সম্পূর্ণ মিথ্যে। অ্যালেন বলে, তুমি যদি এটা পাবলিক নিউজ বানাতে চাও তবে তোমার কাছে ইতিহাসের সর্বসেরা খবর রয়েছে, কিন্তু এতে কারোর কোনো লাভ হবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। জেনি যখন তার বাড়িতে ফিরে যেতে থাকে তখন তার চারপাশে অনেক গাড়ি আসে, আর এগুলো এফবিআই এর এজেন্ট হয়, যারা জেনিকে ধরে নিয়ে যায়। এরপর তার কাছে প্রেসিডেন্ট আসে এবং প্রেসিডেন্ট তাকে বলে, তোমার কাছে যা খবর আছে সেটা তুমি কারো কাছে প্রচার করো না। এর ফলে হোয়াইট হাউসে যে প্রেস কনফারেন্স হবে সেই খবরে তোমার জন্য একদম প্রথম সিট দেওয়া হবে, যেটা কিনা অন্য কোনো রিপোর্টার পাবে না। জেনি এটা মেনে নেয়। বাড়িতে এলে সে অ্যালেনের ইতিহাস জানার চেষ্টা করে, আর সে জানতে পারে অ্যালেন যখন তার পদ থেকে ইস্তফা দেওয়ার সময় তার বউয়ের যেই নামটা বলেছিল এলি, সেটার স্পেলিং ELLIE নয়, বরং সেটা ELE হয়, যার ফুল ফর্ম হয় এক্সটিংশন লেভেল ইভেন্ট। আর এটা সেই ইভেন্ট হয় যখন পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছিল, আর এখন হয়তো এমনই কিছু একটা ঘটবে। 2 দিন পর জেনি হোয়াইট হাউসের প্রেসিডেন্টের প্রেস কনফারেন্সে যায়, যেখানে প্রেসিডেন্ট বলে, আমাদের পৃথিবীতে মাঝে মাঝে ছোটোখাটো উল্কাপিণ্ড এবং পাথর পড়তে থাকে, যার সাইজ হাতের মুঠো হতে পারে এবং গাড়ির মতো হতে পারে, কিন্তু যেই ধূমকেতুটা আমাদের পৃথিবীর দিকে আসছে সেটা মাউন্ট এভারেস্টের চেয়েও বড়, যার ওজন 500 মিলিয়ন টন। আর যদি এটা পৃথিবীতে এসে পড়ে তবে পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তাই গত 8 মাস ধরে আমেরিকা ও রাশিয়া এই দুনিয়ার সবচেয়ে বড় স্পেস স্টেশন বানাচ্ছে, যেটা মহাকাশে তৈরি হচ্ছে। 2 মাস পরে পৃথিবী থেকে সেই স্পেস স্টেশনে একটা টিম যাবে, যারা এই ধূমকেতুটাকে আটকানোর চেষ্টা করবে। প্রেসিডেন্ট এখানে ডক্টর মার্কাস ও লিওর নামও নেয়। সে বলে সবার প্রথমে এই দুজনই এই ধূমকেতুটাকে দেখেছিল, কিন্তু এই দুজনই একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। লিও এখনো বেঁচে আছে, সেটা এখানকার কেউই জানে না। আসলে ডক্টর মার্কাস যেই গাড়িটার সাথে অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়িটার ড্রাইভারেরও মৃত্যু হয়ে গেছিল, এবং সরকার ড্রাইভারের মৃতদেহটাকে লিও ভেবে নিয়েছিল, যার ফলে তাদের এই ভুল ধারণাটা হয়। কিন্তু সরকার সেই ডিস্কটাও পেয়েছিল, যার ফলে তারা সেই ধূমকেতুর সম্বন্ধে জানতে পারে। কিন্তু তারা এটাও বুঝতে পারে সেটা এত তাড়াতাড়ি পৃথিবীতে আছড়ে পড়বে না, তার কারণ ধূমকেতুটা গ্রহের মতনই সূর্যকে প্রদক্ষিণ করছে, যার ফলে সেটা বেশি সময় লাগবে পৃথিবীতে আসতে। কিন্তু যখন এটা পৃথিবীর অ্যাঙ্গেলে চলে আসবে তখনই পৃথিবীর মধ্যে আছড়ে পড়বে, যার ফলে পুরো মানব জাতির ধ্বংস হয়ে যাবে, ঠিক ডাইনোসরের মতোই। লিও এটা জানে না এটা সেই ধূমকেতু যেটা আজ থেকে সে 1 সাল আগে দেখেছিল, কিন্তু এখন সে এটা জেনে যায়। এর ফলে তার বাড়ির বাইরে তার পাড়ার সমস্ত লোক জড়ো হয়ে যায়। এখন লিও ফেমাস হয়ে যায়, কিন্তু সে এটার সমস্ত ক্রেডিট ডক্টর মার্কাসকে দেয়। সে বলে, আমি এটা সবার প্রথমে দেখেছি ঠিকই, কিন্তু এটা সবার প্রথম ধূমকেতু হিসেবে চিহ্নিত করে ডক্টর মার্কাস। অন্যদিকে দেখানো হয় অ্যাস্ট্রোনটসের একটা টিম সেই ধূমকেতুর ওপরে পৌঁছে যায় এবং সেখানে তারা ড্রিলিং করা শুরু করে। তার কারণ 100 মিটার ড্রিলিং করার পরেই তারা তার ভিতর নিউক্লিয়ার বোম ফিট করতে পারবে, যার ফলে তারা ব্লাস্ট করে সেই ধূমকেতুর অভিমুখ বদলাতে পারবে এবং সেটা আর পৃথিবীতে আছড়ে পড়বে না। এরা যখন ড্রিলিং করে তখন এদের ড্রিল মেশিন আটকে যায়, আর এদের খুব তাড়াতাড়ি পৃথিবীতে ফিরতে হবে। তার কারণ যেমন করে পৃথিবীতে দিন রাত্রি হয়, ঠিক তেমন করেই ধূমকেতুর অর্ধেক দিক সূর্যের দিকে থাকে আর বাকি অংশ রাত হয়, যেখানে অ্যাস্ট্রোনটসগুলো আছে। কিন্তু যখন এই অংশটা সূর্যের দিকে যাবে তখন সেখানকার টেম্পারেচার 350 ডিগ্রির বেশি হয়ে যাবে এবং ধূমকেতুর ভিতরে যত গ্যাসের ভান্ডার আছে সেগুলো এক এক করে ফাটতে শুরু করবে। তাই তাদের এখান থেকে খুব তাড়াতাড়ি ফিরতে হবে। এখন এরা কোনো রকমে সেখানকার বোম ফিট করে দেয়, কিন্তু তার সাথে তাদের সেই অংশটা সূর্যের দিকে চলে আসে, যার ফলে তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং গ্যাসের ভান্ডার
ভান্ডার ফাটতে শুরু করে। এর মধ্যে থাকা এক অ্যাস্ট্রোনটসের চোখ সূর্যের দিকে চলে আসে, যার ফলে তার চোখ চিরজীবনের মতো নষ্ট হয়ে যায়, কারণ এখানকার তাপমাত্রা এবং সূর্যের রশ্মি অনেক তীব্র হয়। এখন সব অ্যাস্ট্রোনটস তাদের স্পেসশিপে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তখনই একটা অ্যাস্ট্রোনটসের পায়ের নিচে এক গ্যাস ভান্ডার ফেটে যায়, যার ফলে সে মহাকাশে হারিয়ে যায় আর তাকে ফেরাতে পারে না, তার কারণ তাদের স্পেসশিপে বেশি ফুয়েল থাকে না। এখন সব অ্যাস্ট্রোনটস তাদের স্পেসশিপ করে এখান থেকে বেরিয়ে পড়ে, এবং যখন এরা ধূমকেতু থেকে অনেক দূরে চলে আসে তখন এরা একটা ব্লাস্ট করে, যার ফলে এদের স্পেসশিপ একেবারে কেঁপে ওঠে এবং কিছুটা নষ্টও হয়ে যায়, কিন্তু এদের মিশন সম্পূর্ণরূপে ফেল হয়ে যায়। ব্লাস্ট হওয়ার পর ধূমকেতুটা দুটো টুকরো হয়ে গেছে, যার ফলে এই দুটো টুকরো এখন পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এদের মধ্যে একটা টুকরো হয় অনেক বড় এবং একটা হয় ছোট। আমেরিকার রাষ্ট্রপতি যখন এটা জানতে পারে তখন তার দুঃখ হয়, আর সে মিডিয়ার সামনে বলে এখন দুটো টুকরোই পৃথিবীর দিকে আসছে, ছোট টুকরোটা সমুদ্রে পড়বে এবং তার ফলে যা ঢেউ উৎপন্ন হবে সেটা অনেক বড় বড় হবে, এক কথায় বলতে গেলে সুনামি হবে। জলের স্পিড এতটাই বেশি হবে যার ফলে 1 ঘন্টায় 1100 মাইল দূরে পৌঁছে যাবে। কিন্তু এই বিপদ থেকে আমরা 10 লাখ মানুষকেই বাঁচাতে পারবো, আর এই প্ল্যান আমরা যেদিন ধূমকেতুর আবিষ্কার হয়েছিল সেদিন থেকেই করছি। আমরা পৃথিবীর বুকে অনেক বড় বড় সুড়ঙ্গ বানিয়েছি, যার মধ্যে 2 বছরের খাবার সংগ্রহ আছে। আমরা 2 লাখ মানুষ অলরেডি বেছে নিয়েছি, যার মধ্যে ডাক্তার, পুলিশ, নার্স এরা সবাই আছে, এবং বাকি 8 লাখ লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে। এর মধ্যে 50 বছরের বেশি বয়সের মানুষ একটাও থাকবে না, অর্থাৎ 50 বছরের ওপরে যাদের বয়স তাদেরকে এখানেই মরতে হবে, এবং তার সাথে পুরো দেশে কারফিউ হবে, যাতে কেউ বাইরে বেরিয়ে ঝামেলা না করতে পারে। এখন লিওর ফ্যামিলির কাছে একটা কল আসে এবং তাকে বলা হয় তাদের ফ্যামিলিকে সেই 2 লাখের মধ্যেই ধরা হয়েছে, তার কারণ সেই প্রথম এটার খবর দিয়েছিল। এখানে তার গার্লফ্রেন্ড সারার ফ্যামিলিও থাকে, যাদেরকে সেই 2 লাখের মধ্যে ধরা হয়নি। এই কারণে সে সারার কাছে যায় এবং তাকে দুটো আংটি দেখিয়ে বলে আমরা এখন বিয়ে করে নিই, তবেই তুমি আমাদের ফ্যামিলিতে চলে আসবে এবং আমাদের সাথে যেতে পারবে। কিন্তু সারা তার ফ্যামিলিকে ছেড়ে যেতে চায় না। লিও বলে আমি তার জন্যও কথা বলেছি, খুব তাড়াতাড়ি এটার সমাধান হবে। এখন এরা দুজন বিয়ে করে নেয়। এখন কিছুদিন পরেই এখানে একটা সরকারি বাস আসে, যার মাধ্যমে করে যেই ব্যক্তিদের বাছা হয়েছে তাদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হবে। এখন তাদের লিস্ট অনুযায়ী সারার নাম তো থাকে, কিন্তু তার মা বাবার নাম থাকে না। যদিও লিও হোয়াইট হাউসে রিকোয়েস্ট করেছিল, কিন্তু তাকে বলা হয়েছিল সারার পুরো পরিবারের নাম লিস্টে থাকবে, কিন্তু এখানে লিস্টে তাদের নাম থাকে না, তাই তার মা বাবা যেতে পারবে না। সারা তার মা বাবাকে ছেড়ে যেতে চায় না, তবুও লিও তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সারা তার মা বাবার সাথেই থেকে যায়। আর লিওর অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে বাধ্য হয়ে যেতে হয়। এখন পৃথিবী ধ্বংসের খবর চারিদিকে ছড়িয়ে যাওয়ার কারণে সব জায়গায় হইচই পড়ে যায়। যদিও এখানে কারফিউ চলতে থাকে, কিন্তু তবুও কেউ এই নিয়ম মানে না, কারণ তারা সবাই মেনে নিয়েছে পৃথিবী ধ্বংস হবে। লিও তার ফ্যামিলির সাথে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের 2 বছর থাকতে হবে, কিন্তু লিও তার ফ্যামিলির সাথে যেতে চায় না। সে বলে আমি সারাকে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো, এই বলে সে সেখান থেকে চলে যায়। এখন মাত্র 12 ঘন্টা সময় বেঁচে থাকে ছোট ধূমকেতুটা আছড়ে পড়তে। প্রেসিডেন্ট বলে ছোট ধূমকেতুর ঠিক কিছু ঘন্টা পরেই বড় ধূমকেতুটা কানাডায় পড়বে, আর এর ফলে এত বড় একটা ধামাকা হবে যার ফলে পুরো পৃথিবী ধুলোতে ভরে যাবে, আর এমনটা পুরো 2 বছর থাকবে। ততদিনের মধ্যে পৃথিবীর সমস্ত জীব মরে যাবে, কিন্তু তারাই বেঁচে থাকবে যারা সুড়ঙ্গের মধ্যে থাকবে। অন্যদিকে মহাকাশে সেই স্পেসশিপটা দেখানো হয় যেটা কিনা নিউক্লিয়ার ব্লাস্ট করে পৃথিবীতে ফিরছে, কিন্তু তারা প্ল্যান করে তারা পৃথিবীতে না গিয়ে সেই দিকটায় যাবে যেদিকে ধূমকেতুর বড় টুকরোটা আছে, তার কারণ তাদের কাছে এখনো 4টে বড় বড় নিউক্লিয়ার মিসাইল আছে। তাদের হিসেবে তারা যদি সেই 4টে মিসাইল সেই ধূমকেতুর মধ্যে ব্লাস্ট করে তবে সেটা ছোট ছোট টুকরো হয়ে যাবে, যার ফলে এটা আর পৃথিবীতে আছড়ে পড়বে না। কিন্তু তারা যদি সেদিকে যায় তবে আর কোনোদিন তারা পৃথিবীতে ফিরতে পারবে না, তাদেরকে চিরকাল মহাকাশেই কাটাতে হবে। কিন্তু এখানে সবাই তাদের জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, তাই তারা তাদের স্পেসশিপ নিয়ে বড় ধূমকেতুর দিকে যাত্রা শুরু করে। অন্যদিকে দেখানো হয় লিও তার বাড়িতে পৌঁছে গেছে, কিন্তু সেখানে সারা থাকে না, সে তার ফ্যামিলির সাথে চলে গেছে। এখন লিও তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে সারাকে খুঁজতে, কিন্তু পুরো শহরে ট্রাফিকে জাম থাকে, তার কারণ সবাই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে, কিন্তু তারা কেউ জানে না তারা কোথায় যাবে, তার কারণ পৃথিবীর কোনো জায়গায় সুরক্ষিত নয়। এখন লিও সারাকে খুঁজে পেলে। এইবার সারার মা বাবা তাকে লিওর সাথে যেতে বলে এবং সে তাকে বলে তুমি তোমার ছোট ভাইকেও নিয়ে যাও। সারা এখন তার ছোট ভাইকে নিয়ে লিওর সাথে চলে যায়। অন্যদিকে নিউজ রিপোর্টার জ্যানিকে দেখানো হয়, যার জন্য হেলিকপ্টার আসে, কারণ তার নামও সেই লিস্টের মধ্যেই আছে, কিন্তু সে তার বদলে তার বন্ধু এবং তার ছোট ভাইকে হেলিকপ্টারে বসিয়ে দেয় এবং সে নিজে তার বাবার সাথে দেখা করতে চলে যায়, যার সাথে তার বেশ কয়েক বছর ধরে রাগারাগি ছিল। কিন্তু সে তার রাগ ভুলে যায় এবং জীবনের শেষ মুহূর্তটাকে তার বাবার সাথেই কাটাতে চায়, তাই সে তার বাবাকে জড়িয়ে ধরে। এবং তখনই দেখানো হয় আকাশের ছোট ধূমকেতু পৃথিবীর পৃষ্ঠে পৌঁছে গেছে, আর সেটা সমুদ্রের দিকে যেতে শুরু করে। আর যখন সেটা সমুদ্রে পড়ে
পরে তখন একটা বড় মাপের ব্লাস্ট হয়, যার ফলে অনেক উঁচু উঁচু ঢেউ উৎপন্ন হয়। জেনি যে কিনা তার বাবার সাথে দাঁড়িয়ে থাকে, সে সেই ঢেউয়ে চিরজীবনের মতো হারিয়ে যায়। লিও, সারা ও তার ছোট ভাইকে নিয়ে একটা উঁচু স্থানে পৌঁছায়, যেখানে তাদের মতো আরো লোক থাকে। অন্যদিকে মহাকাশে দেখানো হয় অ্যাস্ট্রোনটসের পুরো টিম সেই বড় ধূমকেতুর দিকে যেতে শুরু করে। আর এই সমস্ত অ্যাস্ট্রোনটসরা নিজ নিজ ফ্যামিলির সাথে কথা বলে, তার কারণ তারা জানে তারা আজকের পর আর বেঁচে ফিরবে না। আর এটা একটা খুবই ইমোশনাল মুহূর্ত হয়। আর কিছু সময় পরেই তাদের স্পেসশিপটা, যার মধ্যে 4টে নিউক্লিয়ার বোম আছে, সেটা ধূমকেতুর সাথে ধাক্কা খায়, যার ফলে পুরো ধূমকেতু ছোট ছোট টুকরো হয়ে যায়। অর্থাৎ এখন আর এই টুকরোগুলো দিয়ে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। অন্যদিকে লিও, সারা ও তার ছোট ভাইকে নিয়ে সেই উঁচু পাহাড়ে চলে আসে, আর জল এতটা উঁচুতে উঠতে পারবে না। এখন এরা দুজন আকাশের দিকে তাকিয়ে ধূমকেতুর ছোট ছোট টুকরোগুলোকে দেখতে থাকে। যদি এই বড় ধূমকেতুটা পৃথিবীতে পড়তো, তবে পৃথিবীর মানুষ, পাখি এবং সমস্ত জীবজন্তুর বিনাশ হয়ে যেত, সবকিছু বিলুপ্ত হয়ে যেত, যেমনটা করে আজ থেকে 1000 সাল পূর্বে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল। পৃথিবীতে সেই সমস্ত লোকই বেঁচে থাকতো যারা সুড়ঙ্গের ভিতরে চলে গেছে, আর তারা 2 বছর পরই বাইরে আসতে পারত। তার কারণ 2 বছর পরই পৃথিবীর পরিবেশটা ঠিক হতো। কিন্তু এখন অ্যাস্ট্রোনটসের কারণে পৃথিবীর সমস্ত মানুষই বেঁচে যায়, যদিও বেশ কয়েক লাখ মানুষ সুনামির কারণে মারা যায়। আর এখানে একটাও বিল্ডিং দেখা যায় না, সবকিছুই জলে ডুবে গেছে। কিন্তু কিছুক্ষণ পরেই এই জল চলে যায় এবং সবকিছু ঠিক হলে প্রেসিডেন্ট বলে, আমরা আমাদের হিরো, যাদের কারণে আমরা বেঁচে আছি আর পৃথিবীর এত বড় ক্ষতি হওয়া থেকে বেঁচে গেছে, তাদেরকে আমরা কখনোই ভুলবো না। আমরা সব সময় তাদেরকে মনে রাখবো আর আমাদের সন্তানদের এই সমস্ত হিরোদের গল্প শোনাবো। আর এরকম করেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।